হ্যালো। আপনি মাহাজুরা প্রভা প্রকৃতি? জি, আমি মাহজুরা প্রভাব প্রকৃতি বলছি। আমি রিপোর্টার নিশাত হক বলছি। আমরা লিকসন হত্যা মামলার ওপর অনুসন্ধান চালাচ্ছি। আমাদের হাতে কিছু নতুন তথ্য এসেছে। আপনার সঙ্গে দেখা করা সম্ভব? প্রকৃতি চমকে ওঠে, উত্তেজিত কণ্ঠে শুধায়। নতুন তথ্য? কীরকম? সেটা দেখা করলে ভালোভাবে বলা যাবে। আমরা সন্দেহ করছি লিকসনের মৃত্যুর পেছনে আছে একজন প্রভাবশালী ছাত্রনেতা এবং তুরানো আসিমকে শুধু মুখোশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রকৃতি গভীরভাবে নিঃশ্বাস নেয়। ঠিক আছে, আমি দেখা করব। সন্ধেবেলা প্রকৃতি একা একা রেস্টুরেন্টের নির্দিষ্ট কোণেই বসে আছে। কিছুক্ষণ পর এক নারী আসে, পরনে সাদামাটা শাড়ি, চোখে হালকা গ্লাস। ধন্যবাদ দেখা করার জন্য। লিকসনের খুনের পেছনে যাদের নাম জড়াচ্ছে তারা খুব চতুর। তুরানো আসিমকে সামনে এনে তারা আসল খুনিকে আড়াল করছে। আমরা জানতে পেরেছি এই ঘটনার আগে শাওনের সঙ্গে লিকসনের গোপন ডিল হয়েছিল। ভিডিও এডিটিংয়ের বিষয়ে কিছু তথ্য আমাদের হাতে এসেছে। ভিডিও এডিটিংয়ের কথা শুনে প্রকৃতি চমকে তাকায়। ভিডিও বিষয়? নিশাত হক কিভাবে জানলো শাওনের ল্যাপটপে প্রকৃতি যে ভিডিও দেখেছে? নিশাত হক কী করে সেই ভিডিওর কথাই বলছেন, নাকি অন্য কোনো ভিডিও? প্রকৃতি নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলে। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। একটু যদি বুঝিয়ে বলতেন কোনো ভিডিও, কিসের ভিডিও আর কার ভিডিও, তাহলে বুঝতে সুবিধা হতো আর কি। নিশাত হক প্রকৃতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, মুচকি হেসে বলে। আমি কোন ভিডিওর কথা বলছি সেটা আপনি জানেন প্রকৃতি। আপনি ভীষণ চালাক চতুর মেয়ে। এই সামান্য বিষয় ধরতে পারবেন না, এটা আমাকে বিশ্বাস করতে হবে? প্রকৃতির বুক ধক করে ওঠে। মানে শাওন? হ্যাঁ, আর শাওনের নাম ভেতরে ভেতরে ডিল করছে আরও কয়েকজন। বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ক্ষমতার লোভে এই খুন হতে পারে। আবার এটাও হতে পারে তুরান যেন এমপি নির্বাচন করতে না পারে, তার জন্য ফাঁদ পাতা। আমরা চাচ্ছি আপনি আমাদের সঙ্গে থাকেন। যেহেতু আপনি তুরানকে ভালোভাবে চেনেন, আপনার পক্ষ থেকে কিছু তথ্য সামনে আনলে তদন্ত এগোবে। নিশাত হকের কথাই সম্মতি জানিয়ে প্রকৃতি বলে। ঠিক আছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে প্রকৃতি হাঁটছে ধীরে ধীরে। নিশাত হকের কথাগুলো এখনো কানে বাজছে। তুরান যেন এমপি নির্বাচন করতে না পারে, তার জন্য ফাঁদ পাতা। এই কথাটুকু প্রকৃতির চিন্তার ভিত কাঁপিয়ে দিয়েছে। তুরান শুধু একজন ছাত্রনেতা নয়, সে একজন আদর্শ। সেই আদর্শকে ধ্বংস করতে কারা এতটা নিচে নামতে পারে? প্রকৃতি সোজা চলে আসে ক্যাম্পাসের পাশে ছোট্ট চা দোকানটিতে। সেখানে আগে তুরান আর নাবিল প্রায়ই বসতো, আজ সেখানে নীরবতা। দু একজন মুখ লুকিয়ে চা খাচ্ছে। প্রকৃতি সেদিক থেকে চোখ ফিরিয়ে নেয়। প্রকৃতি জানে সামনের পথ কঠিন। হঠাৎই তার ফোনে একটি মেসেজ আসে। তোমার উপর নজর রাখা হচ্ছে, থেমে যাও প্রকৃতি, নয়তো এর ফল ভালো হবে না। এর জন্য কঠিন ভোগ ভুগতে হবে তোমাকে। প্রকৃতির রক্ত জমে যায়। সে দ্রুত চারপাশে চোখ বোলায়। একটা কালো বাইকে হেলমেট পরা কেউ কিছুটা দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। চোখে চোখ পড়তে দ্রুত বাইক স্টার্ট দিয়ে সটকে পড়ে। প্রকৃতি তাড়াতাড়ি ফোন করে ইশারাকে। ইশারা, আমার উপর কেউ নজর রাখছে। তুই কোথায়? ক্যাম্পাসের পাশের চা দোকানের সামনে। ওখানেই থাক, আমি আসছি। আজ সন্ধ্যার আলো একটু বেশি নরম। তুরান আর প্রকৃতি পাশাপাশি হেঁটে চলেছে ভার্সিটির ছাদে। চারপাশে নীরবতা, শুধু বাতাসে হালকা শব্দ। সেই নীরবতার মাঝেই ভালোবাসা তাদের মাঝে জায়গা করে নিচ্ছিল। তুরান হঠাৎ থেমে প্রকৃতির দিকে একটু একটু করে এগিয়ে যায়। হঠাৎ তুরানকে নিজের দিকে আসতে দেখে প্রকৃতির সারা শরীর অসম্ভবভাবে কাঁপতে শুরু করে। তুরান প্রকৃতির চোখের দিকে নেশালো নজরে তাকিয়ে ধীরে ধীরে হাতটা ধরে। স্পর্শে কেঁপে ওঠে প্রকৃতি। বক্ষ স্পন্দন বেড়ে যায় কয়েক গুণ। শিহরণ বয়ে যায় পুরো শরীর জুড়ে। তুরান ঘোর লাগা দৃষ্টিতে শুধায়। এই মুহূর্তটা ধরে রাখতে ইচ্ছে করছে। প্রকৃতির বক্ষ স্থলে হাতুড়ি পেটা শুরু হয়। লজ্জায় মাথা নুয়ে লাজুক হেসে জবাব দেয়। মুহূর্তটা কখনো ধরা দেয় না, মানুষদের মরে গেঁথে যায় কেবল। তাহলে আমার মনে তুমি থাকো, ঠিক এই মুহূর্তের মতো সারা জীবন। তুরান আরেকটু এগিয়ে সমস্ত দূরত্ব ঘুচিয়ে দাঁড়ায়। আটকে ওঠে প্রকৃতি। এক কদম পিছিয়ে যায়।
তার পা অনবরত কাঁপছে, আড়ষ্টতায় প্রাণ এখনই যায় বুঝি। প্রকৃতির দৃষ্টি অস্থির, চোখ তুলে তুরানের দিকে তাকাতে পারছে না। প্রকৃতির পাসহ পুরো শরীরে থরথর করা কাঁপুনি তুরানের চোখ এড়ায় না। তুরান অপলক তাকিয়ে রয় প্রকৃতির পানে। সেই চোখে কোনো দ্বিধা নেই, নেই কোনো সংশয়। তুমি জানো প্রকৃতি, তোমার পাশে এসে মনে হয় যত অন্ধকারে আসুক, তুমি থাকলে আলো ফিরে আসে। প্রকৃতি মাথা নিচু করে মৃদু হেসে বলে, তোমার মতো করে কেউ কখনো আমায় ভালোবাসেনি তুরান। শুধু তুমিই ভালোবাসোনি, তুমি আমাকে বুঝেছো। তুরান এবার প্রকৃতির পাশ ঘেঁষে বসে, প্রকৃতির কাঁধে মাথা রাখে। ঠান্ডা বাতাসে ঝাপটে এসে প্রকৃতির চুল এলোমেলো করে দেয়। কিছু চুল তুরানের চোখে মুখে এসে পড়ে। প্রকৃতির বুকে ঢিপ ঢিপ শব্দ শুরু হয়। ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারিদিকে। এই অনুভূতি না কাউকে বলা যায় আর না কাউকে বোঝানো যায়। প্রকৃতি গুটিসুটি হয়ে চুপটি করে ওভাবেই পড়ে রয়। ভিতরের অবস্থা খুবই ভয়াবহ। মনে হচ্ছে এক ছুটে পালিয়ে যেতে পারলে বাঁচা যেত। প্রকৃতি কাঁপা কাঁপা কণ্ঠে শুধাই, তোমার বুকে শুধু সারা জীবন আমার মাথার রাখার জায়গা দাও, আর কিছুই চাই না। তুরান হাত বাড়িয়ে প্রকৃতিকে নিজের বুকের কাছাকাছি টেনে নেয়। এত কাছাকাছি আসে প্রকৃতির নিঃশ্বাস ভারী হয়ে আসে। লজ্জা ও অস্বস্তিতে গাঢ় হয় পুরো শরীর, আবার কিছুটা ভালো লাগাও কাজ করে মন জুড়ে। প্রকৃতির নিঃশ্বাস আটকে আসে, ঘন ঘন নিঃশ্বাস নেওয়া শুরু করে। এক সত্তা বলে এখান থেকে ছুটে পালিয়ে যা প্রকৃতি, আরেক সত্তা বলে থেকে যা প্রকৃতি। মুহূর্তটাকে সুন্দরভাবে অনুভব কর। এই বুকটাই তো তোমার জন্য রেখেছে, অন্য কেউ কখনো এখানে আশ্রয় পায়নি। তারপর তুরান মুখ নামিয়ে ফিস ফিস করে বলে, তোমাকে ভালোবাসে প্রকৃতি, প্রতিদিন নতুন করে, আরো গভীরভাবে। প্রকৃতি কাঁপা কণ্ঠে জবাব দেয়, তোমাকে হারানোর ভয়টা আমার ভালোবাসার প্রমাণ। অন্ধকার নামতে শুরু করে চারপাশে, কিন্তু তাদের দুজনের মাঝে আলো জ্বলে ওঠে নতুন জীবনের, বিশ্বাসের, ভালোবাসার সেই ছাদের কোণে। শব্দ ছাড়াই একে অপরকে নিজের করে পাওয়ার প্রতিজ্ঞা জন্ম নেয়। তারা হয়তো জানে না ভবিষ্যৎ কতটা কঠিন হবে, কিন্তু এই মুহূর্তে তারা জানে তারা একে অপরের। এই ভালোবাসা অন্যরকম, যে দূরত্বে মরে না, বরং নীরবতায় বেড়ে ওঠে। এই ভালোবাসা শব্দে আটকে থাকে না, এই ভালোবাসার হৃদয় লেখা নিঃশব্দ কবিতা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল তার প্রিয় স্থানগুলোর একটি। এখানে সে নিজেকে খুঁজে পেয়েছিল নতুন করে সাহসী সত্তা হিসেবে। প্রতিটি দেওয়াল, প্রতিটি করিডর, প্রতিটি ছায়ার নিচে জমেছিল তার স্বপ্নের আলো। নিশি ছিল তেমনি একজন মেয়ে, যে সদা নিজের স্বপ্ন আর সম্মানের পথে ছিল অবিচল। সেদিন বিকেলটা ছিল অন্যরকম। বাতাসে হালকা ধুলোর ঘ্রাণ, আকাশে এক ফালি রোদ, আর মনে হালকা ক্লান্তি। লাইব্রেরি থেকে বেরিয়ে নিজ ভবনের দিকে যাচ্ছিল নিশি, ঠিক যেমন প্রতিদিন যায়। কাঁধে ব্যাগ, হাতে কিছু বই, চোখে একরাশ চিন্তার ছায়া। কিন্তু সেই পথরেখায় হঠাৎ এসে হাজির হলো কিছু অচেনা ছায়া, কিছু যুবক যার চেহারায় বখাটেপনা ভাব, কথায় কুৎসিত ইঙ্গিত। প্রথমে তারা শুধু তাকিয়েছিল, তারপরে সেই তাকানোটা ছাপিয়ে গেল সীমারেখা। হঠাৎ একজন নিশির মুখ চেপে ধরল, যেন নিশি চেঁচাতে না পারে। আরেকজন নিশির বুকের ওড়না টেনে নিয়ে সেই ওড়না দিয়ে নিশির হাত বেঁধে দেয়। নিশি গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে, মুখটা দিয়ে ওম ওম শব্দ করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর 4-5 জন মিলে টানতে টানতে নিশিকে ভার্সিটির একদম নির্জন ক্লাসরুমে নিয়ে গেল, যেখানে স্বাভাবিকভাবে মানুষের আসা যাওয়া কম। নিশি নিজেকে ছোটার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু পারে না। তার চোখ ছাপিয়ে জলধারা নেমে আসে। বুকের মাঝে অজানা ভয়ে কুঁকড়ে ওঠে তার সমস্ত কায়া। এই ভয় সেই ভয় নয়, এই ভয় মৃত্যুর ভয় নয়। মৃত্যু তো অনিবার্য সত্য, তাই মৃত্যুর ভয়কে উপেক্ষা করে তার চিন্তালোকে বাসা বাঁধে অন্য ভয়, নিজের সর্বস্ব হারানোর ভয়। সমস্ত ঘটনা যেন এক ঝটকায় ঘটে গেল। ক্লাসরুমে ঢোকানোর পর ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল নিশিকে। এরপর একটা রশি দিয়ে চেয়ারের সাথে বাঁধা হলো তাকে, মুখ বাঁধা হলো ওড়না দিয়ে। যন্ত্রণায় ছটফট করতে থাকে নিশি, আর বখাটের যুবকগুলো ঠোঁটে কুটিল হাসি। তাদের মধ্য থেকে একজন কারোর নাম্বারে কল লাগায়। রিসিভ হলে বলে, ভাই, কাজ হয়েছে। আপনার কথা মতো মেয়েটাকে জায়গা মতো তুলে নিয়ে এসেছি।
ওপাশ থেকে কি বলে তা শুনতে পাওয়া যায় না। ছেলেটি ঠিক আছে ভাই বলে কেটে দেয়। এরপর একে একে সকলে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। বাইরে থেকে বন্ধ করে দেয় দরজাটি। একা পড়ে রয় নিশি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা গড়িয়ে রাত, এরপর গভীর রাত। ওভাবেই পড়ে থাকে নিশি। আনুমানিক রাত দুটোই খট করে দরজা খোলার শব্দ হয়। নিশি চট করে দরজার পানে তাকায়। চোখ তার অশ্রুসিক্ত। ঘুটঘুটে অন্ধকারে সে দেখতে পায় না কে এসেছে, তবে উপলব্ধি করতে পারে একটা আবছা ছায়া তার দিকে এগিয়ে আসছে। নিশির অন্তরাত্মা কেঁপে ওঠে, গলা শুকিয়ে কাঠ। প্রচুর পিপাসা অনুভব করে, কিন্তু আশপাশের কোথাও এক ফোঁটা পানি দেবার মতো কেউ নেই। সৃষ্টিকর্তা এ কোন বিপদে ফেললো তাকে? আর কে বা কারা তাকে কেন এখানে নিয়ে এসেছে? কি উদ্দেশ্য তাদের? ভালো উদ্দেশ্য যে তাকে এখানে নিয়ে আসা হয়নি, এটা সে বেশ বুঝতে পেরেছে। হঠাৎ রুমের লাইট জ্বলে ওঠে। নিশির সামনে তাকে হতভম্ব হয়ে যায়। শাওন নিশির মুখের বাঁধন খুলে দেয়। নিশির কথায় শাওন বাঁকা হেসে বলে, হ্যাঁ আমি। কেন তুই আমাকে দেখে খুশি হসনি? শাওনের কথাই আটকে ওঠে নিশি। কি বলছে শাওন? আজকের রাত তার নামে মানে? শাওন কি এখন তার সাথে খারাপ কিছু করবে? ভয়ে কেঁপে ওঠে নিশির জীর্ণ শীর্ণ কায়া। শাওন একটু একটু করে নিশির দিকে এগিয়ে যায়। নিশি চেয়ারে বসা অবস্থায় মোচড়ামুচড়ি শুরু করে। ঘন ঘন মাথা নাড়িয়ে প্রতিবাদ জানাতে চায়, কিন্তু নিয়তি তার পাশে দাঁড়ায় না। শাওন নিশিকে হ্যাঁচকা টানে চেয়ার থেকে মেঝেতে ফেলে দেয়। এরপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়ে নিশির ওপর। সেদিন নিশির কিচ্ছু করার ছিল না, শুধু নীরবে চোখের জল ফেলা ছাড়া। শত চেষ্টা করেও সেদিন সে তার সতীত্ব রক্ষা করতে পারেনি। এরপর এক একে শাওনের দলে 4-5 জন গ্যাং রেপ করে। শেষ পর্যায়ে নিশি জ্ঞান হারিয়ে ফেলে। গোপনাঙ্গ দিয়ে রক্তের স্রোত নামে। বক্রস্থলে অসংখ্য কামড়ের দাগ, গলায় আঁচড় ও কামড়ের দাগ, ঠোঁট ফেটে রক্ত বের হয়ে আসে। এরপর কিভাবে সে বেঁচে ফিরলে সেটা তার আজও অজানা। গভীর রাতে জানালার পাশে বসেই বিদঘুটে অতীতের কথা ভাবছে নিশি, যা আজও সকলের অজানা। শুধু নিশির পরিবারের লোকজন জানে ঘটনাটুকু, কিন্তু ভয়ে কখনো মুখ খুলেনি তারা। আর মুখ খুলবেই বা কী করে? গরিব মানুষের মূল্য তো সমাজ বোঝে না, আর না তাদের 4 আনার দাম দেয়। তাদের কেউই গুরুত্ব দেয় না। তাই তো এই ঘটনা ধামাচাপা পড়ে যায়। আর তারপর থেকে নিশি কেমন যেন নীরব চুপচাপ হয়ে যায়। ওই ঘটনার পর যখন নিশি জ্ঞান ফিরে, তখন নিজেকে সে হাসপাতালে আবিষ্কার করে। কে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে এই খবর আজও তার অজানা। দীর্ঘ 3 সপ্তাহ হাসপাতালে কাটানোর পর নিশিকে বাড়িতে আনা হয়। হাসপাতালে থাকাকালীন শাওন একবার যায় তার কাছে। তাকে এবং তার পরিবারকে কঠিন হুমকি দেয়, যেন এ ব্যাপারে কোনো রকম মুখ না খুলে। যদি এ ব্যাপারে নিশি মুখ খুলে, তাহলে তার বাবা মাকে সে চিরকালের মতো হারিয়ে ফেলবে। নিশি বাবা মাকে হারিয়ে ফেলার ভয় নীরবে যন্ত্রণাটুকু গিলে বেঁচে থাকে। গত পরশু ভার্সিটিতে শাওন নিশির কাছে আসে এবং বলে তুরানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে হবে। পুলিশকে বলতে হবে লিকসনকে তুরান খুন করেছে আর তোষা এবং নিশিকে ধর্ষণ করেছে। তুরানের বিরুদ্ধে যে পুলিশকে নিশি সাক্ষী না দেয়, তাহলে নিশির বাবা মাকে মেরে ফেলবে শাওন। নিশি কী করবে ভেবে পাচ্ছে না। আর যাই হোক, এরকম বাজে মিথ্যা সাক্ষী সে কোনোভাবেই দিতে পারবে না। নিশি মনে মনে ভাবছে বিষয়টা প্রকৃতির সাথে শেয়ার করবে। আবার ভাবছে শাওন যদি কোনোভাবে জেনে যায় নিশি প্রকৃতিকে সব বলে দিয়েছে, তাহলে তার বাবা মাকে মেরে ফেলবে। কি করবে নিশি? তার মাথা কাজ করে না। তবে সে মনের মধ্যে সাহস সঞ্চয় করে সিদ্ধান্ত নেয় প্রকৃতির সাথে এ নিয়ে কথা বলবে সে। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশের রং লালচে কমলা ছুঁয়ে নেমে আসছে ধূসরতায়। শাওন ভার্সিটির ছাদে এসে দাঁড়ায়। চারপাশটা ভীষণ শান্ত। শহরের কোলাহল থেকে আলাদা কোনো জগৎ মনে হচ্ছে ভার্সিটির ছাদটাকে। শাওন ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়, চোখ রাখে দিগন্তে হারিয়ে যাওয়া সূর্যের দিকে। হঠাৎই তার ফোনটা টুংটাং শব্দ তুলে বেজে ওঠে। শাওন কল রিসিভ করে, ফোন কানে ধরে। ওপাশ থেকে কেউ একজন বলে, বিষয়টা যতটা সহজভাবে নিয়েছিলাম মনে হচ্ছে না বিষয়টা ততটা সহজ হবে। ভেবেছিলাম তুরানকে মিথ্যা মামলায় সহজে ফাঁসানো যাবে, কিন্তু মাঝখানে
প্রকৃতি চলে আসায় সবকিছু এলোমেলো হয়ে গেল। এমতো অবস্থায় প্রকৃতি হরণ করা বোকামি হবে। তাই আমি চাচ্ছি আপাতত প্রকৃতিকে এসবে না টানতে। ওপাশ থেকে কেউ বলে, জুমা, ও তো এখনো ভাবছে। আমি ওর পাশে। পরের দিন সকালবেলা ক্যাম্পাস ইনচার্জ শাওনকে ডেকে পাঠায়। শাওন ধীরে পায়ে ইনচার্জের কক্ষে যায়। ইনচার্জ শাওনের মাথা থেকে পা পর্যন্ত নজর বোলায়। ইনচার্জকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে শাওন কিছুটা ভরকে যায়। শাওনকে আরও একটু ভরকে দেওয়ার জন্য ইনচার্জ বলেন, তোমার নামও সন্দেহের তালিকায় আছে শাওন। কি বলছেন স্যার? আমি কেন খুন করব? তুমি খুন করেছো এ কথা আমি একবারও বলিনি। আর তুমি কি করে বুঝলে আমি তোমাকে খুনের কথাই বলবো? তুমি যে তুরানকে ফাঁসানোর চেষ্টা করেছিলে সেটা সবাই জানে। নিজের বোকা কথার জন্য শাওন অপ্রস্তুত হয়ে যায়। এদিকে সেদিক তাকিয়ে নজর লুকানোর বৃথা চেষ্টা করে। একটু ভয়ও পায়। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে আমতা আমতা করে উত্তর দেয়, আমি শুধু ওর মুখোশটা খুলে দিতে চেয়েছিলাম। খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইনচার্জ জহুরি নজরে শাওনের দিকে তাকায়। শাওনের প্রতি তার সন্দেহ আরও কয়েকগুণ বেড়ে যায়। শাওনের কথাগুলো কেমন খাপছাড়া লাগে তার কাছে। তিনি গম্ভীর কণ্ঠে শোধায়, তুমি বারবার নিজে থেকে খুনের কথা তুলছো কেন? আমি একবারও বলেছি তুমি খুনে জড়িত বা খুনের সাথে তোমার সম্পর্ক আছে? তুমি যেহেতু নিজে থেকে খুনের বিষয়টা টেনে আনছো, তাহলে আমি কি ধরে নেব? খুনটা তুমিই করেছো তুরানকে ফাঁসানোর জন্য। ইনচার্জের কথায় শাওন মুহূর্তেই অস্থির হয়ে ওঠে। ললাটে বিন্দু বিন্দু ঘামের রেখা তৈরি হয়। শাওন প্রচুর হাঁসফাঁস করতে থাকে। পুরো শরীর অসম্ভবভাবে কাঁপতে থাকে। শাওনের এই অবস্থা দেখে ইনচার্জ যা বোঝার তা বুঝে ফেলে। দুপুরে রোদটা আজ একটু বেশি তীব্র। নীরব ক্যাম্পাসের একপাশে দাঁড়িয়ে প্রকৃতি নিজের ছায়ার সঙ্গে কথা বলছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখে এসে পড়ছে। সে পাত্তা দিচ্ছে না। আজকের প্রকৃতির চোখে নেই চিরচেনা প্রশান্তি, বরং সেই গভীরে জমে থাকা অশান্তির ছায়া স্পষ্ট। হঠাৎ পেছন থেকে কারোর পদচিহ্নের শব্দে পিছু ঘুরে তাকায় প্রকৃতি। তুমি একা এখানে? তুরান, প্রকৃতির ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু শব্দ বেরোয় না। কিছু একটা বলতে গিয়ে গিলে ফেলে। তুরান তার পাশে এসে দাঁড়ায়। দুজনের মাঝখানে কিছু না বলা কথা জমে থাকে। তোমার চোখে আজ ক্লান্তি, কি হয়েছে? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রকৃতি বলে, তোমার পাশে থাকার লড়াইটা কেমন কঠিন জানো তুরান? প্রকৃতির কথায় তুরান ভাবুক হয়। কিছুক্ষণ চুপ রয়। প্রকৃতির চোখে অসহায়তা স্পষ্ট ফুটে উঠেছে, যা তুরান টের পায়। আমি তো চাই তোমার পাশে থাকার পথ সহজ হোক প্রকৃতি, কিন্তু চারপাশের চেনা মুখগুলো এদের অচেনা ষড়যন্ত্র আমাকে দমিয়ে রাখে। এতটুকু বলে তুরান প্রকৃতির দিকে এক পা এগিয়ে এসে নিচু গলায় বলে, তুমি শুধু আমাকে পাশে চাও, নাকি সাহস করে আমার পাশে দাঁড়াতে পারবে প্রকৃতি? প্রকৃতি চোখ বন্ধ করে ফেলে। ঠোঁটে মিলান হাসি খেলে যায়। আমি তোমার পাশে দাঁড়াতে চাই তুরান। মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকতে চাই। হয়তো আমি হাতে হাত রাখবো তুরান, কিন্তু প্রতিজ্ঞা করো তুমি আমাকে ভালোবাসবে কোনো শর্ত ছাড়াই। ঝুমা, শাওন, সমাজ, রাজনীতি সব বাধা উপেক্ষা করে। তুরান প্রকৃতির হাতটা ধরে বলে, আমি যদি আমার চারপাশের অন্ধকার থেকে আলোর পথ তৈরি করি, তুমি কি আমার সে আলোতে ভেসে যাবে? প্রকৃতির ঠোঁটে প্রশান্তির হাসি খেলে যায়। প্রকৃতি তুরানের কথাই ঘন ঘন মাথা নাড়ে, বোঝাতে চায় সে তুরানের সাথে আলোর দুনিয়ায় মিশে যেতে চায়। ভালোবাসা শুধু অধরা নয়, কখনো কখনো সাহসও হয়, এবং যে ভালোবাসার সত্যতা শেষ অবধি লড়ে যায়। কালটা বর্ষাকাল। ঘন ঘন বজ্রধ্বনি শোনা যাচ্ছে। প্রচণ্ড বর্ষণে চারিদিক জলমগ্ন হয়ে উঠেছে। চারিদিকে থই থই করছে বর্ষার অথই জল। প্রকৃতিতে বর্ষা আসে খুবই আয়োজন করে। বর্ষার প্রকৃতি হয়ে ওঠে সজীব ও সতেজ। মেঘা আচ্ছন্ন, আকাশে নেই কোনো আলো। থেকে থেকে যে বিদ্যুৎ স্ফুরণ হচ্ছে তা হোসেনবাড়ির তোরণটা লাগছে বিশাল দুর্গের ন্যায়।
সন্ধ্যা থেকে অযোধ্যারায় বর্ষণ হচ্ছে। বর্ষণের তোপে বাড়ির বাইরে বেরোবার জো মেলেনি আদির। সেই সকাল থেকে সন্ধ্যা লগ্ন অবধি রুম বন্দি। আর ভালো লাগছে না, একটু নিচে নামা দরকার। মুঠো ফোনটা ট্রাউজারের পকেটে পুরে গায়ে সাদামাটা পাতলা টি শার্ট জড়িয়ে নিচে নেমে আসে সে। লিভিং রুমে এসে হাঁক ছুঁড়ে। মা, আমাকে একটু কফি দিয়ে যাও। লিভিং রুমে সোফায় আরাম করে গা এলিয়ে বসে আদি। মুঠো ফোনটাই পূর্ণ মনোযোগ স্থাপন করে। এই মুহূর্তে তার চিন্তালোকে ঘুরছে তোষাকে বিয়ে করা কদাখানা মমাকে কিভাবে বলা যায়। থেকে থেকে শুরু করলে মমা তোষাকে ভুল বুঝবে না। মমার প্রতি আদির এতটুকু বিশ্বাস আছে। আর যাই হোক, মমা বিষয়খানি নিয়ে হম্বিতম্বি বাঁধাবেন না। তবু কথাখানা বলতে আড়ষ্টতায় ভরে উঠছে তার জিহ্বা। চিন্তা শুধু এখানেই শেষ না, বিপত্তি ঘটবে বাবাইকে বলতে এ বিষয়। বাবাই এমনই চটে আছে ভুইয়া পরিবারের উপর। তার মধ্যে এই কথা তুললে লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলবেন আকবর হোসেন। আদিরা দুই ভাই বোন নেই। আদির ছোট ভাই আরাম হোসেন এবার এইচএসসি পরীক্ষা দিবে। প্রথম সন্তান বাবা মার অনেক সাধনার ফল হয়। তাই ছোটবেলা থেকেই আদি একটু বেশি আদর পেয়েছে বাবা মার থেকে। আরাম আদি থেকে গুনে 11 বছরের ছোট। বেশ লম্বা একটা সময় আদি তার বাবা মায়ের আলালের ঘরে দুলাল হয়েছিল। এই তো আর কিছুদিন গেলেই বয়স 27 পেরিয়ে 28-এর কোঠরে পা দিবে। আদি বাবা বেক্সিমকো ফার্মাসিক্যাল কোম্পানির মালিক। আপাতত কোনো কাজবাজ নেই আদির। বাবার কোম্পানি সামলানোর সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধে। আকবর হোসেন আদিকে অন্য কোনো চাকরি বা ব্যবসায় নিয়োজিত হতে দেননি। তার এক কথা, ছেলে দুটো তার। দুই ছেলেই নিজেদের কোম্পানি দেখাশোনা করবে, অন্যথায় কোনো কাজ করার প্রয়োজন নেই। তুরানার আদির বন্ধুত্বটা সেই ছোটবেলার। প্লে থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত তারা একসাথেই পড়াশোনা করেছে। শুধু যে পড়াশোনা করেছে তা না, তাদের ছিল গলায় গলায় ভাব। এরপর ভার্সিটিতে এসে তারা আলাদা হয়ে গেল। তুরান চান্স পেল বেগম রোকেয়া ভার্সিটিতে, আর আদি চান্স পেল সদূর জগন্নাথ ভার্সিটিতে। তারপর আর তেমনভাবে তাদের একসাথে চলাফেরার অবকাশ মেলেনি। আগে খুব আড্ডা দেওয়া হতো, এখন আর তা হয় না। তুরান ব্যস্ত তার রাজনৈতিক জীবন নিয়ে, আর আদি ব্যস্ত নিজস্ব কোম্পানি নিয়ে। এই নাও কফি। এখন নামার সময় হলো? সেই সকাল থেকে কতবার ডেকে এসেছি তোমায়, না রুম থেকে বের হয়েছো আর না কিছু মুখে তুলেছ। বয়স 27 পেরোলো বলে এখনও সেই ছোট্ট আদির মতো খামখেয়ালিপনা নিয়ে চললে হবে? বাচ্চা নও তুমি, যথেষ্ট বড় হয়েছ। নিজের যত্ন কবে নিতে শিখবে? সারাদিন না খেয়ে কাটানো, এটা কি ধরনের হেয়ালিপনা? স্মিত রাগ দেখিয়ে কথাগুলো বলেন সেলিনা হোসেন। তার ছেলে দুটো হয়েছে একেবারে ভিন্ন দুই মেরুর। ছোটজন একদম পাংচুয়াল, আর বড়জন চন্নচারা। যেখানে ছোটটাকে নিয়ে সমস্যায় পড়বার কথা ছিল, সেখানে 27 বছরে এসেও বড়টা জ্বালিয়ে মারছে। মামার কথাই আদি চওড়া হাসে। তার মামা এমনই। এখনও আদির সব বিষয় ছোট্ট বাচ্চার মতো ট্রিট করে। এটা করছো কেন, ওটা করনি কেন, এটা এখানে কেন, হ্যান ত্যান নানান রকম বিষয় নিয়ে রোজ বকাঝকা করবে। আদির অবশ্য বকাঝকা শুনতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। সেলিনা হোসেন যখন এভাবে কথা বলেন, তখন আদির মনে হয় সে এখনও মায়ের কোলে মাথা এলিয়ে শুয়ে আছে। মা, রাখো তো তোমার জ্ঞানের ঝুলি, এখানে আসো, আমার পাশে একটু বসো, অনেক কথা আছে তোমার সাথে। সেলিনা হোসেনের হাত ধরে টেনে বসিয়ে দেয় আদি। কফি খেতে খেতে ভাবে কিভাবে বলা যায় কথাটা। গিল্টি ফিল হচ্ছে নিজের মাঝেই। মামা কি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিবে, নাকি বাবের মতো মামাও নাকচ করে দিবে? বাবে যে নাকচ করে দিবে এটা আগে থেকে জানে আদি, তবে মামার উপর বিশ্বাস করা যায়। আর মামা যদি মেনে নেয়, তাহলে তোষাকে আদি যে করে হোক বিয়ে করবে। মা, নরম আর কিছুটা দ্বিধাগ্রস্ত স্বরে আদি ডাকে। সেলিনা হোসেন ভুর গুটিয়ে ছেলের পানে চায়। ছেলের হাবভাব ঠিক লাগছে না তার কাছে। খানিকটা সময় নিয়ে ছেলেকে দেখেন তিনি, গম্ভীর কণ্ঠে শুধায়, কি বলতে চাও? সরাসরি বলে ফেলো। আমার অনেক কাজ আছে, বাকি রান্না করতে হবে।
তাই যা বলার শর্টকাটে বলে ফেলো। মা, আমি তোষাকে বিয়ে করতে চাই। গড়গড় করে কথাখানা উগলে দিল আদি। সেলিনা হোসেনের মুখোপই অস্তুর খণ্ডের ন্যায় স্থির। তার ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না ঠিক। কথাখানা তার উপর কিরূপ প্রভাব ফেলো তা বোঝা যাচ্ছে না। কিছু সময় পর সেলিনা হোসেন ধীর কণ্ঠে বলেন, কিসব বলছো তুমি আদি? সারাদিন রুমবন্দি থেকে পাগল হয়ে গেছো? তোমার বিষয় তোমার অজানা নয়। সব কিছু জেনে শুনে এমন পাগলাটে কথাখানা কিভাবে বলো তুমি? তোমার বাবা ভূঁইয়া পরিবারের উপর কিরূপ ক্ষেপে আছেন এই বিষয়ে তুমি অবগত। সব কিছু জেনেও এরকম একটা সিদ্ধান্ত তুমি কিভাবে নিতে পারো? মা, দেখো, আমার দিকে তাকাও। আমি কি বলি পূর্ণ মনোযোগ দিয়ে শোনো। তুমি বা বাবাই তোমরা যেটা জানো সেটা আসলে সত্যি নয়। হ্যাঁ, ঘটনা মিথ্যে নয়, তবে প্রেক্ষাপট ভিন্ন। আর আমি সব কিছু জেনেই তোষাকে নিজের করতে চাচ্ছি। তোষা আর তুরানের মাঝে কিছু হয়নি মা। তোষা একটা ভুল করেছে, কিন্তু সেটা ইচ্ছাকৃত নয়। কেউ তার সরলতার সুযোগ নিয়ে এমনটা করেছে। শাওনকে চিনো মা? চিনো তো তুমি শাওনকে? যে ছেলেটা কলেজে আমার আর তুরানের সাথে পড়তো। ও তোষার সাথে ছলনা করে বিয়ের কথা বলে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। তারপর সেই ভিডিও এডিটিং করে তুরানকে ফাঁসাতে চেয়েছে। সেসব অনেক কাহিনী মা, সেসব থাক। তুমি শুধু বলো তুমি আমার পাশে থাকবে কিনা। দেখো মা, ভুল তো সবারই হয়, তাই না? তোষার জায়গায় একবার নিজেকে কল্পনা করে দেখো তো। অথবা তোষা যদি তোমার মেয়ে হতো, ওর বাবা মা পরিবারের দিকটা একবার চিন্তা করে দেখো তো। ভুল সবারই হয় মা। আমরা সবাই ভুলে ভরা মানুষ। আর আমরা মানুষ হয়ে যদি মানুষের ভুলগুলো শুধরে দিতে না পারি, তাহলে সৃষ্টিকর্তা আমাদের ভুলগুলো ক্ষমা করেন কিভাবে? আমরা তো প্রতিনিয়ত কত শত ভুল করি। তাই বলে কি সৃষ্টিকর্তা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন? নেন না তো। তাই তোমার আমার উচিত তোষার থেকে মুখ ফিরিয়ে না নেয়া, বরং তাকে স্বাধীনভাবে বাঁচার জন্য একটা নতুন জীবনের সূচনা করে দেওয়া উচিত। আর আমি চাই তোষাকে একটা সুন্দর জীবন উপহার দিতে। তুমি আমার পাশে থাকলে আর কিচ্ছু লাগবে না মা। একটু পাশে থেকো। আমি এ বিষয়ে তোমার থেকে আশাবাদী। ছেলের কথায় চুপ করে রয় সেলিনা হোসেন। ভাবনার অতল গহ্বরে তলিয়ে যান। আদি যে কথাগুলো বলেছে সেগুলো ফেলে দেবার মতো নয়। আবার এও ঠিক, আকবর হোসেন বিষয়খানি কখনো মেনে নিবেন না। ভীষণ চিন্তামগ্ন হয়ে গেলেন তিনি। মা, ও মা, আমার পাশে থাকবে তো তুমি? তোমাকে ছাড়া আমার জীবনের কোনো সিদ্ধান্ত কখনো একা নেইনি আমি। ছোট বড় যাই হোক, সব বিষয় আগে তোমাকে জানানোর প্রয়োজন মনে করেছি। তুমি আমার থেকে মুখ ফিরে নিও না। তুমি শুধু একবার বলো তোষাকে বিয়ে করার তোমার কোনো আপত্তি নেই। আমার আর কিচ্ছু লাগবে না। বাকি রইল বাবাই। বিয়ের পর কতকাল আর বাবাই মেনে না নিয়ে থাকবে? একদিন না হয় একদিন ঠিকই মেনে নেবে। আপাতত তুমি আমার সঙ্গ দাও। সেলিনা হোসেন বেশ গম্ভীর কণ্ঠে বলেন, সে না হয় থাকলাম, কিন্তু তুমি বিয়েটা করে তুষাকে রাখবে কোথায়? তোমার বাবা এ বাড়িতে থাকতে দিবে? কোনোভাবেই দিবে না। সজ্ঞানে বিয়েতে মত পোষণও করবে না। আদি প্রচণ্ড উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, সেসব পরে দেখা যাবে। তুমি আমার পাশে আছো, এই ঢের। আচ্ছা, তুষার সাথে আমার একবার দেখা করানোর ব্যবস্থা করো। কেটেছে বেশ কদিন। লিকসন হত্যা নিয়ে তদন্ত চলছে পুরোদমে। এমপি নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। ভার্সিটির সামনে বাণিজ্যিক মেলা শুরু হয়েছে। লোকজন দল বেঁধে মেলায় আসা যাওয়া করছে। প্রকৃতি লোকজনের যাওয়া আসার পানে এক মনে তাকিয়ে আছে। এই সম্পূর্ণ বিষয়খানি তুরান দূর হতে অবলোকন করে। প্রকৃতি চলে যাবার জন্য পা বাড়াবে, ঠিক তখনই তুরান তার সামনে বাইক নিয়ে দাঁড়ায়। মেলায় ঘুরবা? আচমকা তুরান সামনে চলে আসায় প্রকৃতি কিছুটা ভরকে যায়। পর মুহূর্তেই নিজেকে যথাসম্ভব ঠিক রাখার চেষ্টা করে বোকার নেই উত্তর দেয়, আমি? হ্যাঁ, তুমি না তো কাকে বলবো? এখানে আশেপাশে তেমন কেউ কি আছে? আমারে তুমি যাও, আমার বাসায় ফিরতে লেট হলে সমস্যা হবে। আরে চলো, ঘুরে ফেরা শেষে আমি তোমায় বাসায় নামিয়ে দিয়ে আসবো। প্রকৃতি আর কথা বাড়ালো না। তুরানের সাথে মেলায় গেল। একটা দোকানে কিছু চুরির দিকে আখি যুগল বন্দি হয় প্রকৃতির। তুরান বুঝতে পেরে ইশারায় দোকানিকে চুরিগুলো দিতে বলে। প্রকৃতি চুরিগুলো হাতে পড়ার চেষ্টা করে। তুরান তখন চুরিগুলো প্রকৃতির হাত থেকে নিয়ে নিজে চুরিগুলো পরিয়ে দেয়। বাহ, চুরিগুলো তোমার হাতে বেশ মানিয়েছে। তোমার পছন্দ আছে বলতে হবে। তুরানের বাক্যবাণে প্রকৃতি লাজুক হাসে, আবারও নয়ন যুগল আটকে যায় কানে তুলে।
দুলগুলো ভীষণ সুন্দর দেখতে। তুরান প্রকৃতির দৃষ্টি অনুসরণ করে সেদিক পানে যায়। অথবা দোকানিকে বলে দুলগুলো দিতে। দোকানি দুলগুলো প্রকৃতির হাতে দিয়ে দেয়। প্রকৃতি বার কয়েক দুলগুলো পরার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পড়তে পারে না। তুরান নিজে হাতে প্রকৃতিকে দুলগুলো পরিয়ে দেয়। পরিয়ে দেওয়া শেষে প্রকৃতির পানে মুগ্ধ নয়নে তাকিয়ে তুরান আনমনে বলে,